প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় মহাকর্ষ ও অভিকর্ষ, গ্র্যাভিটেশন অ্যান্ড গ্র্যাভিটি। তো মহাকর্ষ এবং অভিকর্ষ এই অধ্যায়ে প্রথম আমাদের যে টপিক্সটা নিয়ে আলোচনা করব সেই টপিক্সটা হচ্ছে পড়ন্ত বস্তুর সূত্র। পড়ন্ত বস্তুর সূত্র। বিজ্ঞানী গ্যালিলিও সর্বপ্রথম পড়ন্ত বস্তুর সূত্র আবিষ্কার করে। প্রথমে আমাদের জানা প্রয়োজন যে পড়ন্ত বস্তু বলতে কী বোঝায়। কোনো বস্তুকে ওপর থেকে ছেড়ে দিলে অভিকর্ষের প্রভাবে ভূমিতে পৌঁছায়। এই সমস্ত বস্তুগুলোকে বলা হয় পড়ন্ত বস্তু বা ফলিং বডিজ। এই পড়ন্ত বস্তু কিছু সূত্র মেনটেন করে চলে বা কিছু সূত্র মেনে চলে, যেই সূত্রগুলো সর্বপ্রথম পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রমাণ করেন বিজ্ঞানী গ্যালিলিও। পড়ন্ত বস্তুর সূত্রগুলোর প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে বস্তুকে স্থির অবস্থা থেকে বিনা বাধায় পড়তে দিতে হবে। অর্থাৎ আমরা জানি যে বায়ুমণ্ডলের ভিতরে বা আমাদের এই পরিবেশের ভিতরে বিভিন্ন বায়ু আছে, যে বায়ুটা বস্তুর গতিটাকে বাধা প্রদান করে। তাই কোনো বস্তুকে যদি ওপর থেকে ফেলাতে হয় তাহলে বস্তুটার জন্য বিনা বাধায় পড়ে। বিনা বাধায় পড়লেই কেবলমাত্র গ্যালিলিওর পড়ন্ত বস্তুর সূত্রগুলো খাটবে বা প্রযোজ্য হবে। তো পড়ন্ত বস্তুর প্রথম যে সূত্রটা ছিল, প্রথম সূত্র, গ্যালিলিও বলেন যে স্থির অবস্থা থেকে এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। লেট আস সি অ্যান এক্সাম্পল। আমরা একটা উদাহরণ দেখি। আমরা ধরি এটা হচ্ছে এইচ উচ্চতা বিশিষ্ট একটা দেওয়াল বা এইচ উচ্চতা বিশিষ্ট কোনো একটা বস্তু, যার উপরে একটা বস্তু আছে, এ বস্তু, এবং ঠিক আর একটা এইচ উচ্চতা বিশিষ্ট আর একটা দেয়াল পাশে আছে, যেখানে আর একটা বস্তু আছে, সেটা হচ্ছে বি বস্তু। এটার উচ্চতা হচ্ছে এইচ। গ্যালিলিও বলেন যে যদি স্থির অবস্থা থেকে, আমরা এখানে লক্ষ্য করতেছি যে এই দেয়ালের এই বিন্দুতে, এই বিন্দুতে বস্তুটা স্থির অবস্থায় আছে, এখানেও বস্তুটা স্থির অবস্থায় আছে, এবং দুটি দেয়ালের উচ্চতাই হচ্ছে এইচ। তাহলে কোনো বস্তুকে যদি স্থির অবস্থা থেকে এবং বিনা বাধায় পড়তে দেওয়া হয়, বিনা বাধায় মানে বস্তুটাকে যখন বায়ুমণ্ডলের ভিতর দিয়ে আসবে তখন কিন্তু বায়ুর একটা বাধা পাবে। তো গ্যালিলিও বলছেন যে এইরকম যদি কোনো বাধা না থাকে তাহলে স্থির অবস্থা থেকে সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। অর্থাৎ এখান থেকে যদি এই বস্তুটাকে আমরা ছেড়ে দিই, এখান থেকে যদি বি বস্তুটাকে ছেড়ে দিই, এই 1 সেকেন্ডে যদি 1 মিটার পথ অতিক্রম করে, তাহলে বিটাও 1 সেকেন্ডে 1 মিটার পথ অতিক্রম করবে। অর্থাৎ এটা যদি একটা লোহার বল হয় আর এটা যদি পাখির পালক হয়, তাহলে এই দুইটা বস্তুকে যদি আমরা বিনা বাধায় স্থির অবস্থা থেকে ছেড়ে দিই, তাহলে দুইটা বস্তুই কিন্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। কিন্তু আমরা বাস্তবে দেখি যে একটি ভারী বস্তু এবং একটা হালকা বস্তুকে ছেড়ে দিলে সাধারণত ভারী বস্তুটা দ্রুত নিচে। এবার আমরা জানবো দ্বিতীয় সূত্র। পড়ন্ত বস্তুর দ্বিতীয় সূত্রটি কী সেটা সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। পড়ন্ত বস্তুর দ্বিতীয় সূত্র হচ্ছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে বেগ প্রাপ্ত হবে তা ওই সময়ের সমানুপাতিক। প্রিয় শিক্ষার্থী, তোমরা এখানে লক্ষ্য করো, একটি বস্তু স্থির অবস্থান থেকে অবস্থান থেকে টি সময়ে ভি বেগ প্রাপ্ত হয়েছে। সুতরাং গ্যালিলিওর পড়ন্ত বস্তুর দ্বিতীয় সূত্র অনুসারে আমরা লিখতে পারি ভি সমানুপাতিক টি। ভি সমানুপাতিক টি, এটার অর্থ হচ্ছে সময়ের মান যে হারে বৃদ্ধি পাবে বা যে অনুপাতে বৃদ্ধি পাবে, বেগের মানও ঠিক অনুরূপ অনুপাতেই বৃদ্ধি পাবে। তৃতীয় সূত্র পড়ন্ত বস্তুর তৃতীয় সূত্র হচ্ছে স্থির অবস্থা থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করবে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক।
প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই লক্ষ্য করো, ধরো একটা বস্তু বি অবস্থান থেকে পড়া শুরু করছে এবং এই বি অবস্থান থেকে টি সময় পর বস্তুটা এই অবস্থানে আসছে। তাহলে এখান থেকে স্থির অবস্থান থেকে তার বর্তমান অবস্থানে এই অবস্থানের যে দূরত্ব, সেই দূরত্বটাকে আমরা ধরলাম হচ্ছে h1 ধরলাম। তাহলে শর্ত অনুসারে, তৃতীয় সূত্র অনুসারে আমরা লিখতে পারবো h1 সমানুপাতিক, এটা আমরা t1 ধরলাম, t1 হোল স্কোয়ার। তাহলে স্থির অবস্থা থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করবে, ওই দূরত্বটি উক্ত সময়ের বর্গের সমানুপাতিক। এটা হচ্ছে তৃতীয় সূত্র। এখন এই সূত্র রিলেটেড কিছু গ্রাফ আছে, যে গ্রাফগুলো আমাদের পরীক্ষায় আসে, সেই গ্রাফগুলি সম্পর্কে আমরা একটু ধারণা নেওয়ার চেষ্টা করব। আমরা প্রথমে দ্বিতীয় সূত্রের গ্রাফটা নিয়ে একটু আলোচনা করি। দ্বিতীয় সূত্রের যে গ্রাফ, তাহলে টির মান যত বৃদ্ধি পাবে বেগের মানও তত বৃদ্ধি পাবে। তো সাধারণত এই ভিটি গ্রাফটা হয় মূল বিন্দুগামী একটি সরল রেখা, অর্থাৎ টাইমের মান বৃদ্ধির সাথে সাথে বেগের মানও বৃদ্ধি পাবে। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা পড়ন্ত বস্তুর তৃতীয় সূত্র অনুসারে যে গ্রাফটা, সেই গ্রাফটা আমরা দেখব। এই সূত্রের এক্স অক্ষ বরাবর টির মান এবং ওয়াই অক্ষ বরাবর এইচ এর মান বসানো হয়েছে। এক্স অক্ষ বরাবর টি স্কোয়ারের মান এবং ওয়াই অক্ষ বরাবর, তাহলে এই গ্রাফ থেকে দেখা যাচ্ছে টি স্কোয়ারের মান যত বৃদ্ধি পাবে এইচ এর মানও তত বৃদ্ধি পাবে। তাহলে যে সমস্ত রাশিগুলো সম্পর্ক সমানুপাতিক, সেই ক্ষেত্রে গ্রাফগুলি সাধারণত মূল বিন্দুগামী সরলরেখা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, এখান থেকে আরও কিছু কোশ্চেন তোমাদের পরীক্ষাতে এসে থাকে। যেমন আমরা এই তৃতীয় সূত্র থেকে এইচ ইকুয়াল টু কে টি স্কোয়ার এটা লিখতে পারি। তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে যদি টাইমের মান দ্বিগুণ করা হয় তাহলে এইচ এর মান কত হবে? টাইম দ্বিগুণ করা হলে, অর্থাৎ এটা যদি দ্বিগুণ করা হয় তাহলে এইচ এর মান কত হবে? তো আমরা এখানে যদি দ্বিগুণ করে দিই, এখান থেকে আমরা এইচ প্রাইম দিলাম, নতুন এইচ এর মান সরল, আর টির মানটা দ্বিগুণ হয়ে যাবে, 2t স্কোয়ার কে ইন্টু 4t স্কোয়ার। তাহলে আমাদের এইচ এর মান হচ্ছে 4 গুণ হয়ে যাবে। টির মান দ্বিগুণ করলে এইচ এর মান আমাদের 4 গুণ হয়ে যাবে। এভাবে তোমাদের কিছু কোশ্চেন আসতে পারে। এই প্রশ্ন থেকে আসতে পারে যদি বেগের মান দ্বিগুণ করা হয় তাহলে ভি সমান সমান আমরা কেটি লিখতে পারি, বা বেগের মান দ্বিগুণ করলে টাইমের মানও দ্বিগুণ হয়ে যাবে, টাইম ইকুয়াল টু 2v। বেগের মান দ্বিগুণ করলে টাইমের মানও দ্বিগুণ হয়ে যাবে, নতুন টি। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা আলোচনা করব মহাকর্ষ বা গ্র্যাভিটেশন বলতে কি বোঝায়। গ্র্যাভিটেশন বা মহাকর্ষ হচ্ছে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে পারস্পরিক আকর্ষণ বল, সেটাকে বলা হয় মহাকর্ষ। মহাবিশ্বের আমরা জানি অসংখ্য গ্রহ উপগ্রহ আছে। মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু, দুইটা গ্রহ হতে পারে, দুইটা উপগ্রহ হতে পারে, যে কোনো দুইটা বস্তুর ভিতরে যে আকর্ষণ বল সেটাকে বলা হয় মহাকর্ষ বল। এই মহাকর্ষ সম্পর্কিত নিউটনের একটি সূত্র আছে যেটাকে বলা হয় মহাকর্ষ সূত্র। এই মহাকর্ষ সূত্রটি নিয়ে আমরা একটু আলোচনা করব। মহাকর্ষ সূত্রটা কি? আমরা ধরলাম এটা m1 ভরের বস্তু আর এটা হচ্ছে m2 ভরের বস্তু। দুইটা বস্তু পরস্পর থেকে d দূরত্বে অবস্থিত, তাদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে d, এবং এই দুইটা বস্তুর ভিতরে যে বলটা কাজ করতেছে সেটা আমরা ধরলাম F।
নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে দুইটা বস্তুর মধ্যে, মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ অথবা বিকর্ষণ, আকর্ষণ বল কাজ করে, এই আকর্ষণ বলের মান বস্তুর ভর দ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবং এই বলটা বস্তুর কণাদ্বয়ের সংযোগ সরলরেখা বরাবর কাজ করে, সংযোগ সরলরেখা বরাবর কাজ করে থাকে। তো আমরা মহাকর্ষ সূত্র অনুসারে মহাকর্ষ বলটাকে এফ লিখলাম। তাই প্রথম শর্ত অনুসারে এই মহাকর্ষ বলটি বস্তুর ভর দ্বয়ের গুণফলের সমানুপাতিক, এটা 1 নম্বর। আর দ্বিতীয় শর্ত অনুসারে বস্তুর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই দুইটা সূত্রকে যদি আমরা কম্বাইন করে লিখি একসাথে, তাহলে লেখা যায় m1 m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার, বা এফ সমান সমান একটা সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসতে হবে, যেটাকে বড় হাতের জি দ্বারা প্রকাশ করা হয় m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার, যেখানে জিটাকে বলা হয় মহাকর্ষ ধ্রুবক বা গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। এখন আমরা এখান থেকে জি সমান সমান লিখতে পারি এফ ডি স্কোয়ার ডিভাইডেড বাই m1 m2। এই সূত্র থেকে আমরা মহাকর্ষীয় ধ্রুবকের সংজ্ঞা দেব। মহাকর্ষীয় ধ্রুবক মহাকর্ষীয় ধ্রুবক জি এর সংজ্ঞা দেব এই সূত্র থেকে। এই সূত্র থেকে আমরা লিখতে পারি এফ এর জায়গায় এফ থাকলো, আর মধ্যবর্তী দূরত্ব যদি 1 মিটার স্কোয়ার হয়, প্রথম বস্তুর ভর যদি 1 কেজি, দ্বিতীয় বস্তুর ভর যদি 1 কেজি হয়ে থাকে। মহাকর্ষীয় ধ্রুবকের সংজ্ঞা হচ্ছে 1 কেজি ভরের দুইটা বস্তু যদি পরস্পর থেকে 1 মিটার দূরে অবস্থান করে, তাহলে তাদের মাঝে যে আকর্ষণ বলটা কাজ করে থাকে সেই বলটাকে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক জি। 1 কেজি ভরের দুইটি বস্তুর মধ্যে 1 কেজি ভরের দুইটি বস্তু পরস্পর থেকে 1 মিটার দূরে অবস্থান করলে তাদের মাঝে যে বলটা কাজ করে সেই বলটাকে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক জি। এই জি এর একটা নির্দিষ্ট মান আছে, সেই মানটা হচ্ছে 6.673 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এই মানটা মনে রাখতে হবে আমাদের বিভিন্ন ম্যাথমেটিক্সের জন্য। আচ্ছা, তাহলে আমাদের পরীক্ষা আসতে বলে যে মহাকর্ষীয় ধ্রুবকের মান এত বলতে কি বোঝায়, তাহলে আমরা এই সংজ্ঞা অনুসারে দিতে পারি 1 কেজি ভরের দুইটা বস্তু পরস্পর থেকে 1 মিটার দূরে অবস্থান করলে তাদের মাঝে যদি এত নিউটন বল কাজ করে, 6.673 ইন্টু 10⁻11 নিউটন বল কাজ করে, তখন সেটাকে আমরা মহাকর্ষীয় ধ্রুবক জি বলব। এখন আমরা জানবো জি এর মাত্রা সমীকরণ কিভাবে বের করতে হয়। আমরা জি সমান সমান পেয়েছি এফ ডি স্কোয়ার ডিভাইডেড বাই m1 m2। আমরা জানি কোনো রাশির মাত্রা সমীকরণ বের করতে গেলে ওই রাশিটাকে সম্পূর্ণভাবে মৌলিক রাশিতে কনভার্ট করে নিতে হয়, তো আমরা তাই করব। তো এটাকে আমরা এফ সমান সমান আমরা জানি এম এ ডি স্কোয়ার ডিভাইডেড বাই m1 m2। আচ্ছা, আচ্ছা, এখন প্রথমে আছে ভর। এই ভরের আমরা এককটা লিখব, ভরের একক হচ্ছে কেজি। এরপর হচ্ছে ত্বরণের এককটা আমরা লিখব মিটার পার সেকেন্ড স্কোয়ার, দূরত্বের একক মিটার, আর নিচে প্রথম বস্তুর ভর কেজি, দ্বিতীয় বস্তুর ভরের একক হচ্ছে কেজি। এই কেজি কাটাকাটি হয়ে গেল, আর এখানে 3টা মিটার আছে, 1টা 2টা 3টা মিটার, তাহলে আমরা লিখতে পারি এম কিউ s⁻² কেজি পার কেজি।
ভর, এটা হচ্ছে মিটার দৈর্ঘ্যের একক, সেকেন্ড হচ্ছে সময়ের একক, এবং কেজি হচ্ছে ভরের একক। তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি মাত্রা সমীকরণ যে কোনো প্রকার দৈর্ঘ্যকে এল দ্বারা প্রকাশ করা হয়, এটার নিচে এল দিলাম, টাইমটাকে টি দ্বারা T2, আর ভরটাকে বড় হাতের এম দ্বারা। তাহলে এল কিউ T⁻⁻2 m1, এটি হচ্ছে আমাদের জি এর মাত্রা সমীকরণ। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। এখন আমরা জি এর এককটা নির্ণয় করব। আমরা জি সমান সমান জানি এফ ডি স্কোয়ার ডিভাইডেড বাই m1 m2। এফ সমান সমান আমরা এম এ জানি, এম এ লিখলাম স্কোয়ার m1 m2। এম বলতে ভর, একক হচ্ছে কেজি, ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর দূরত্বের একক মিটার স্কোয়ার, কেজি ইন্টু কেজি। তাহলে কেজি কেজি কাটাকাটি হয়ে গেল। তাহলে এখানে আমাদের একক হচ্ছে আমাদের এত কমপ্লেক্সে যাওয়ার দরকার নেই, আমরা এখান থেকে লিখি। বলের একক হচ্ছে নিউটন, বলের একক মিটার, দূরত্বের একক মিটার, আর নিচে আছে কেজি ইন্টু কেজি। তাহলে আমরা এখানে যে এককটা পাবো নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এটি হচ্ছে মহাকর্ষ ধ্রুবক জি এর একক। প্রিয় শিক্ষার্থী, এ পর্যায়ে আমরা জানব গ্রহের গতি সংক্রান্ত কেপলারের সূত্র। গ্রহের গতি সম্পর্কিত কেপলারের সূত্রগুলি খুবই পপুলার বা খুবই জনপ্রিয়। কেপলারের প্রথম সূত্র হলো কক্ষের সূত্র। কেপলারের প্রথম সূত্র হচ্ছে কক্ষের সূত্র। প্রতিটি গ্রহই সূর্যকে একটি ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে ঘোরে। প্রতিটি গ্রহই সূর্যকে একটি নির্দিষ্ট ফোকাসে বা একটা নির্দিষ্ট বিন্দুতে রেখে আবর্তন করে। তোমরা চিত্রে ABCD একটা উপবৃত্তাকার পথ দেখতে পাচ্ছ। এটা হচ্ছে ABCD একটি পথ, উপবৃত্তাকার পথ, এবং এফ এবং এফ ড্যাশ এই উপবৃত্তের দুটি ফোকাস। কেপলারের প্রথম সূত্র অনুসারে সূর্য এ ফোকাসের যে কোনো একটিতে থাকবে এবং গ্রহ উপবৃত্তাকার পথে ঘুরবে। সূর্য এখানেও থাকতে পারে অথবা এখানেও থাকতে পারে, আর গ্রহগুলি এই উপবৃত্তাকার পথে ঘুরবে। তাহলে কেপলারের প্রথমটা সূত্র হচ্ছে প্রতিটি গ্রহই সূর্যকে একটি নির্দিষ্ট ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে ঘুরবে। এটা হচ্ছে প্রথম সূত্র। দ্বিতীয় সূত্রকে বলা হয় ক্ষেত্রফলের সূত্র। ক্ষেত্রফলের সূত্র কি? গ্রহ এবং সূর্যের সংযোগ সরলরেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করবে। আমরা ধরলাম সূর্যটি ফোকাস এফ বিন্দুতে অবস্থিত। এখন যে কোনো সময় গ্রহ এ থেকে বি বিন্দুতে আসতে যদি টি সময় নেয় এবং সি থেকে ডি এই অবস্থানে আসতে যদি একই সময় টি নেয়, তাহলে এ এফ বি এই যে ক্ষেত্রফলটা এবং সি এফ ডি এই ক্ষেত্রফল, এই দুই ক্ষেত্রফলটা সমান হবে। গ্রহ এখানে হচ্ছে গ্রহ, এখানে গ্রহ বিভিন্ন অবস্থান। গ্রহ এবং সূর্যের সংযোগ সরলরেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে, অর্থাৎ গ্রহটি এখানে ছিল, এখান থেকে
এ থেকে বি বিন্দুতে যেতে টি সময় নেই। এ টি সময়ে গ্রহটি ক্ষেত্রফল তৈরি করে এ এফ বি ক্ষেত্রফল। ঠিক আর একটা অবস্থান হচ্ছে সি বিন্দু। এই সি বিন্দু থেকে গ্রহটি ডি বিন্দুতে আসতেও ঠিক একই সময় নেয়, টি সময়। তাহলে এই টি সময়ে যে ক্ষেত্রফলটা অতিক্রম করে সেটা হচ্ছে সি এফ ডি। তাহলে কেপলারের দ্বিতীয় সূত্র অনুসারে ক্ষেত্রফল এ এফ বি সমান সমান ক্ষেত্রফল সি এফ ডি। এই দুইটা ক্ষেত্রফল পরস্পর সমান হবে। এটা হচ্ছে কেপলারের দ্বিতীয় সূত্র ছিল। এবার আমরা আলোচনা করব কেপলারের তৃতীয় সূত্র। এই তৃতীয় সূত্রকে বলা হয় পর্যায়কালের সূত্র বা আবর্তনের কালের সূত্র। আবর্তন কালের সূত্র হচ্ছে সূর্যের চারিদিকে প্রতিটি গ্রহের আবর্তনকালের বর্গ এর কক্ষপথের অর্ধপরাক্ষের ঘনফলের সমানুপাতিক। প্রথমে আমাদের জেনে নেওয়া দরকার যে অর্ধপরাক্ষ জিনিসটা কি। যেহেতু এই বৃত্তটা সম্পূর্ণ বৃত্ত নয়, এটা একটা উপবৃত্তাকার পথ, তো উপবৃত্তের সাধারণত সবচেয়ে বড় যে ব্যাসটা সেটাকে বলা হয় পরাক্ষ। এটা উপবৃত্তাকার পথ, এই বরাবরও একটা ব্যাস আছে, আবার এই বরাবরও একটা ব্যাস আছে। সবচেয়ে যে বড় ব্যাস, এই সবচেয়ে বড় ব্যাসটাকে বলা হয় পরাক্ষ, আর এই পরাক্ষের অর্ধেকটাকে বলা হয় অর্ধপরাক্ষ। উপবৃত্তাকার পথের সবচেয়ে বড় ব্যাসটাকে বলা হয় পরাক্ষ, এই পরাক্ষের অর্ধেক অংশটাকে বলা হয় অর্ধপরাক্ষ। অর্ধপরাক্ষকে সাধারণত এ দ্বারা প্রকাশ করা হয়। আমরা ধরলাম এই কেপলার সম্পূর্ণ উপবৃত্তাকার পথে ঘুরতে যে সময়টা নেয় সেই সময় হচ্ছে টি। তাহলে কেপলারের সূত্র অনুসারে সূর্যের চারিদিকে প্রতিটি গ্রহের আবর্তনকালের বর্গ, আমরা আবর্তনকাল বড় হাতে টি ধরলাম, আবর্তনকালের বর্গ অর্ধপরাক্ষের ঘনফলের সমানুপাতিক। কেপলারের তৃতীয় সূত্র বা আবর্তনকালের সূত্র অনুসারে আমরা পেলাম টি স্কোয়ার সমানুপাতিক এ কিউ। এখন দুইটা গ্রহের জন্য যদি আমরা এই সূত্রটা লিখি, ধরলাম প্রথম গ্রহের জন্য টি ওয়ান স্কোয়ার সমানুপাতিক এ ওয়ান কিউ, আর দ্বিতীয় গ্রহের জন্য আমরা লিখলাম টি টু স্কোয়ার সমানুপাতিক এ ওয়ান কিউ, এ টু কিউ। তাহলে এই দুইটা গ্রহের ক্ষেত্রে আমরা লিখতে পারি, এই দুইটা সূত্রকে কম্বাইন করে আমরা দুইটা সূত্রের ভিতরে যে সম্পর্ক হবে সেটা টি ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই টি টু স্কোয়ার ইকুয়াল টু এ ওয়ান কিউ ডিভাইডেড বাই এ টি কিউ। এই সূত্রটা আমাদের ম্যাথমেটিক্স করার সময় কাজে লাগবে। এই সূত্রটা তোমরা ভালো করে মনে রাখবে। আশা করি কেপলারের এই সূত্রগুলো তোমরা ভালোভাবে বুঝছো। তোমাদের পরীক্ষায় সাধারণত দ্বিতীয় এবং তৃতীয় এই দুইটা সূত্র খুব বেশি পড়ে, তাই তোমরা এই তিনটা সূত্রই মনে রাখবা। তিনটা সূত্র খুবই সহজ, বিশেষ করে দ্বিতীয় এবং তৃতীয় সূত্রটা তোমাদের পরীক্ষায় বেশিরভাগ সময় আসে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা আলোচনা করব নিউটনের মহাকর্ষ সূত্র থেকে কেপলারের সূত্রের গাণিতিক রাশিমালা প্রতিপাদন, অর্থাৎ নিউটনের মহাকর্ষ সূত্র থেকে কিভাবে আমরা কেপলারের সূত্রটি প্রতিপাদন করতে পারি সেটা আমরা এখানে দেখব। প্রিয় শিক্ষার্থী, তোমরা এখানে খেয়াল করো, এটি একটি বৃত্তাকার পথ। এই বৃত্তাকার পথের এ একটি গ্রহ, এই গ্রহের ভর হচ্ছে ছোট হাতের এম। এই গ্রহটি সূর্যকে কেন্দ্র করে, এখানে সূর্য হচ্ছে এস, সূর্যকে কেন্দ্র করে আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার পথে ঘুরছে, যেখানে সূর্যের ভর হচ্ছে বড় হাতের এম। তাহলে এই সূর্য এবং এই গ্রহ এদের ভিতরে যে মহাকর্ষ বল কাজ করতেছে, সেই মহাকর্ষ বলটা আমরা নিউটনের মহাকর্ষ সূত্র থেকে লিখতে পারি এফ ইকুয়াল টু বড় হাতের জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটা আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। যেহেতু এটি গ্র্যাভিটেশনাল ফোর্স, তাই এটাকে এফ অফ জি দ্বারা প্রকাশ করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটা জিনিস লক্ষ্য করো, আমরা প্রথম পত্রের 4th অধ্যায়ে 3য় অধ্যায় 4th অধ্যায়ে পড়ে আসছি
কেন্দ্রমুখী বল। কোনো বস্তু যখন বৃত্তাকার পথে ঘোরে তখন ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে একটা বল কাজ করে, যেই বলটাকে বলা হয় কেন্দ্রমুখী বল। এখানে যেহেতু গ্রহটি এই আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার পথে ঘুরছে, সুতরাং এই এম ভর বিশিষ্ট গ্রহটিও একটি কেন্দ্রমুখী বল আছে। যেই কেন্দ্রমুখী বলটা আমরা লিখতে পারি FC ইকুয়াল টু সেন্টিপিটাল ফোর্স ইকুয়াল টু mv স্কোয়ার ডিভাইডেড বাই আর, যেখানে ভিটা হচ্ছে এই গ্রহের দ্রুতি, যে বেগে চলছে সেই বেগটা হচ্ছে ভি। এখন এই যে গ্রহটি বৃত্তাকার পথে বা উপবৃত্তাকার পথে ঘুরছে, এই বৃত্তাকার বা উপবৃত্তাকার পথে ঘোরার জন্য একটা বলের প্রয়োজন। এই যে কেন্দ্রমুখী বলটা সৃষ্টি হচ্ছে, মূলত এই কেন্দ্রমুখী বলটা এই গ্রহ এবং সূর্যের ভিতরে যে মহাকর্ষ বল, সেই মহাকর্ষ বলটাই মূলত সাপ্লাই করে থাকে। আমরা জানি প্রত্যেকটি গ্রহ বা উপগ্রহ একটি উপবৃত্তাকার বা বৃত্তাকার পথে ঘুরছে। এই উপবৃত্তাকার বা বৃত্তাকার পথে ঘোরার জন্য যে শক্তিটা প্রয়োজন বা যে বলটা প্রয়োজন, এই বলটা গ্রহ এবং সূর্য এদের মধ্যকার যে মহাকর্ষ বল আছে, সেই মহাকর্ষ বলটাই মূলত প্রদান করে থাকে। তাই আমরা লিখতে পারি, অর্থাৎ এই গ্র্যাভিটেশনাল ফোর্সটাই মূলত সেন্টিপিটাল ফোর্স সৃষ্টির জন্য দায়ী। তাই আমরা 1 এবং 2 নম্বর সমীকরণ থেকে লিখতে পারি Fg ইকুয়াল টু এফ অফ সি, অর্থাৎ গ্র্যাভিটেশনাল ফোর্স এবং সেন্টিপিটাল ফোর্স এই দুইটা হচ্ছে পরস্পরের সমান। তাহলে এখানে আমরা গ্র্যাভিটেশনাল ফোর্স জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার ইকুয়াল টু mv স্কোয়ার ডিভাইডেড বাই আর লিখতে পারি। এখান থেকে টার্গেট হচ্ছে কেপলারের সূত্রটা প্রতিপাদন করা। তো আমরা উভয় পক্ষ থেকে ছোট হাতের m কেটে দিতে পারি। এখানে 2টা আর আছে, এখানে একটা আর আছে, কেটে দিতে পারি আমরা এখান থেকে। তাহলে আমাদের এখানে হবে জি বড় হাতের m ডিভাইডেড বাই ছোট হাতের আর ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। এটা আমরা 3 নম্বর সমীকরণ দেব। আমরা কেপলারের তৃতীয় সূত্র থেকে জানি টি স্কোয়ার সমানুপাতিক এ কিউ, অর্থাৎ কোনো গ্রহের পর্যায়কালের বর্গ কক্ষপথে অর্ধপরাক্ষের ঘনমূলের সমানুপাতিক। যেহেতু গ্রহটি একটি বৃত্তাকার পথে চলছে, সুতরাং এর একটি পর্যায়কাল আছে। এই পর্যায়কালটাকে আমরা বড় হাতে, আমরা জানি যে কোনো বস্তু যখন বৃত্তাকার পথে চলে তখন তার একটা কৌণিক বেগ থেকে ওমেগা, আর এর রৈখিক বেগ হচ্ছে ভি এবং আর, এই 3টা রাশির ভিতরে একটা সম্পর্ক আছে, সেইটা হচ্ছে ভি সমান সমান ওমেগা আর, বা আমরা এখান থেকে লিখতে পারি ভি সমান সমান ওমেগা সমান সমান আবার লেখা যায় 2π/t ইন্টু আর। যেহেতু ভি সমান সমান ওমেগা সমান সমান 2π/t, এটা আমরা জানি। তাহলে এখান থেকে আমরা ফাইনালি ভি এর যে মানটা পেলাম, সেই মানটা হচ্ছে ভি ইকুয়াল টু 2πr ডিভাইডেড বাই টি। এটা 4 নম্বর সমীকরণ দিলাম আমরা। এখন এই 4 নম্বর সমীকরণে ভি এর মানটা আমরা 3 নম্বর সমীকরণে বসাবো। চার থেকে ভি ইকুয়াল টু 2πr বাই টি 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তো আমরা 3 নম্বর সমীকরণ থেকে পেয়েছি জি বড় হাতের m ডিভাইডেড বাই আর ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর।
এখানে আমরা ভি এর মানটা বসিয়ে দেবো জি এম ডিভাইডেড বাই আর ইকুয়াল টু ভি সমান সমান 2πr/t। তার মানে এখানে আমরা পাবো হচ্ছে 4π² r² ডিভাইডেড বাই টি স্কোয়ার, এর নিচে আছে টি। জি বড় হাতের এম ছোট হাতের আর ইকুয়াল টু 4π² r² ডিভাইডেড বাই টি স্কোয়ার। তাই উপর দুইটা মিল হচ্ছে অ্যাকচুয়ালি টি কিউব হবে। সরি, এখানে জি এম আর ইকুয়াল টু 4π² r² ডিভাইডেড বাই টি স্কোয়ার আর। এই আরটা থাকবে না এখানে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি টি স্কোয়ার জিএম, টি স্কোয়ার জিএম সমান সমান আমরা লিখতে পারি 4π² r³ বা টি স্কোয়ার সমান সমান 4π² বাই জিএম ইন্টু r³ বা টি স্কোয়ার সমানুপাতিক r³ 4π² ডিভাইডেড বাই জিএম সমান সমান ধ্রুবক। উপবৃত্তাকার পথের জন্য অর্ধপরাক্ষ এ, অতএব টি সমানুপাতিক a³। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা আলোচনা করব অভিকর্ষ এবং অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ বা গ্র্যাভিটি বলতে কি বোঝায়? আমরা জানি যে মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর ভিতরে যে আকর্ষণ সেটাকে বলা হয় মহাকর্ষ। আর এই দুইটা বস্তুর ভিতরে একটা যদি পৃথিবী হয়, এটা মনে করলাম আমরা পৃথিবী এবং আর একটা হচ্ছে যে কোনো বস্তু, এই দুইটার ভিতরে যে আকর্ষণ সেটাকে বলা হয় অভিকর্ষ। তাহলে পৃথিবী এবং এই মহাবিশ্বের যে কোনো একটি বস্তুর ভিতরে যে আকর্ষণ বল সেটাকে বলা হয় অভিকর্ষ। আর অভিকর্ষ ত্বরণ কি? আমরা জানি যে বেগ বৃদ্ধি, সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। অভিকর্ষ ত্বরণ হচ্ছে অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলা হয়। তাহলে অভিকর্ষের প্রভাবে, যেমন আমরা যদি কোনো বস্তুকে একটি নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দিই, তাহলে এই বস্তুটা সাধারণত কিন্তু নিচের দিকে যায় না, উপরের দিকে যায় না, নিচের দিকে যায়। এটা কিসের জন্য? এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণের জন্য বা অভিকর্ষ বলের জন্য। আমরা যে কোনো বস্তু যদি ফেলে দিই তাহলে সাধারণত বস্তুটা উপরের দিকে না যেয়ে নিচের দিকে আসে। এটার কারণ হচ্ছে অভিকর্ষ বল বা অভিকর্ষ। তাহলে কোনো বস্তুকে যদি আমরা মুক্তভাবে ফেলে দিই তাহলে এটি বেগ সময়ের সাথে সাথে বৃদ্ধি পায়। অভিকর্ষের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলা হয়। এখন আমরা এই অভিকর্ষ ত্বরণকে সাধারণত ছোট হাতের জি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এই জি এর একটি সমীকরণ আছে, সেটা আমরা বের করব। আমরা ধরলাম পৃথিবীর ভর বড় হাতের এম এবং যে কোনো বস্তুর ভর হচ্ছে ছোট হাতের এম, এবং এদের মধ্যবর্তী যে দূরত্ব সেটা হচ্ছে ছোট হাতের ডি। তাহলে নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে আমরা পাই এফ ইকুয়াল টু জি বড় হাতের এম ছোট হাতের এম ডিভাইডেড বাই ডি স্কোয়ার। এবার নিউটনের যে গতির দ্বিতীয় সূত্র আছে, সেই দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি বল সমান সমান ভর ইন্টু ত্বরণ।
জি বড় হাতের এম ছোট হাতের এম ডিভাইডেড বাই ডি স্কোয়ার। তাহলে বস্তুর ভর এখানে ছোট হাতের এম, আর এখানে ত্বরণ বলতে মূলত অভিকর্ষ ত্বরণটাকে আমরা বোঝাচ্ছি। অভিকর্ষ ত্বরণকে ছোট হাতের ডি দ্বারা প্রকাশ করা হয়। জি বড় হাতের এম ছোট হাতের এম ডিভাইডেড বাই ডি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা জি ছোট হাতের এম ছোট হাতের এম কাটাকাটি হয়ে গেল, তাহলে জি এম বাই ডি স্কোয়ার। এটি হচ্ছে আমাদের অভিকর্ষ ত্বরণ নির্ণয়ের সূত্র। জি ইকুয়াল টু জি এম বাই ডি স্কোয়ার, যেখানে বড় হাতের জি হচ্ছে মহাকর্ষ ধ্রুবক, বড় হাতের এম হচ্ছে পৃথিবীর ভর, আর ডি হচ্ছে কেন্দ্র থেকে পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব। এখন প্রিয় শিক্ষার্থী, তোমরা এখানে লক্ষ্য করো জি এর মানটা, অভিকর্ষ ত্বরণের মানটা বড় হাতের জি এবং এম এর উপরেও নির্ভর করে না, কারণ এই দুইটা মান হচ্ছে কনস্ট্যান্ট। মহাকর্ষ ধ্রুবকের মানও কনস্ট্যান্ট, পৃথিবীর ভরও হচ্ছে কনস্ট্যান্ট। শুধুমাত্র পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্বের উপর নির্ভর করে অভিকর্ষ মান কম হবে না বেশি হবে। তাই আমরা বলতে পারি যে অভিকর্ষ ত্বরণের মান বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়, কারণ পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবীর পৃষ্ঠের দূরত্ব এক এক জায়গায় এক এক রকম। যেমন তোমাদের আমি একটা চিত্র রেখে দেখি, পৃথিবীর আকৃতি অনেকটা ডিম্বাকৃতির হয়ে থাকে। তো পৃথিবীর কেন্দ্র থেকে সাধারণত উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর দূরত্ব কম। উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর দূরত্ব কম হওয়ার কারণে এখানে এই দুই অঞ্চলে অভিকর্ষ ত্বরণের মান বেশি হয়ে থাকে। কিন্তু পূর্ব পশ্চিমে নিরক্ষীয় অঞ্চলে, এই নিরক্ষীয় অঞ্চলে কিন্তু কেন্দ্র থেকে দূরত্ব বেশি হওয়ার কারণে অভিকর্ষ ত্বরণের মান এই দুই অঞ্চলে কম পাওয়া যায়। তাই আমরা বলতে পারি অভিকর্ষ ত্বরণের মান বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়। জি এর যে অ্যাকুরেট মান, জি এর যে স্ট্যান্ডার্ড মান, জি এর এই স্ট্যান্ডার্ড মানকে সাধারণত ধরা হয় 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে আদর্শ মান হিসেবে ধরা হয়। এই জি এর মানটা বিষুবীয় অঞ্চলে সবচেয়ে কম। এই দুই অঞ্চল হচ্ছে এই পূর্ব পশ্চিমে, এটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল। এই অঞ্চলে জি এর মানটা হচ্ছে 9.78039 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা তোমাদের পরীক্ষায় আসতে পারে এমসিকিউতে, এই জন্য এটা মনে হয় নিরক্ষীয় অঞ্চলে। আর এইটা হচ্ছে উত্তর আর হচ্ছে দক্ষিণ। উত্তর দক্ষিণ মেরুতে যেহেতু ব্যাসার্ধ কম, তাই জি এর মানটা বেশি। মেরু অঞ্চলে জি এর মান হচ্ছে জি সমান 9.83217 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আশা করি অভিকর্ষ এবং অভিকর্ষ ত্বরণ কি এটা তোমরা বুঝতে পেরেছো।